এই মুহূর্তে বেগম জিয়াকে বিদেশ নেয়ার অবস্থা নেই। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত পেলে ব্যবস্থা। শাশুড়ির পাশে জুবাইদা। দেশে ফিরে নির্বাচনে নেতৃত্ব দেবেন তারেক রহমান। ভোটের জন্য মরিয়া দল এখন ভণ্ডুলের চেষ্টায়। প্রশাসনিক কুর পায়তারা রুখে দেওয়ার হুঁশিয়ারি জামাতের। নতুন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের ডাক ইসলামী দলগুলোর। নির্বাচনে ডিস্টার্ব করলে বাংলাদেশ থেকে লেজ গুটিয়ে পালাতে হবে ভারতকে। দ্রুত শেখ হাসিনাকে ফেরত দেওয়ার আহ্বান এনসিপির। বিএনপি জামাতের অস্ত্রমহড় আর সমালোচনা। বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ। আগারগাঁওয়ে অন্তঃসত্ত্বা নারীসহ একই পরিবারের 8 জন দগ্ধ। নারায়ণগঞ্জে পুড়ল আরও 4 জন, আশঙ্কাজনক কয়েকজন। দানার জমিন আছিল যে বালুতে সব বইজারে দো এই বালু ফলাই দেয় না 10 তলা 8 তলা সমানত আছে। এবং খাল বিল দখল ভরাটে বিপদ বাড়ছে রাজধানীর। রাজুক থাকার পরও নতুন কর্তৃপক্ষ গঠনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন। জবাবদিহি নিশ্চিতের তাগিদ। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। শারীরিক অবস্থা বিবেচনায় এখনই বেগম খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে উল্লেখ করে তিনি জানান, মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিলে পাঠানো হবে বিদেশে। সুস্থতা নিয়ে আশাবাদী মেডিকেল বোর্ড। এদিকে দ্বিতীয় দিনেও শাশুড়িকে দেখতে হাসপাতালে আসেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। দীর্ঘদিন ধরে লিভার, কিডনি, ফুসফুসের সংক্রমণ সহ নানা জটিলতায় ভুগছেন বেগম খালেদা জিয়া। হঠাৎই শারীরিক অবস্থার অবনতি হলে 23 নভেম্বর ভর্তি করা হয় এভার কেয়ার হাসপাতালে। সবশেষ এন্ডোস্কোপির পর পাকস্থলীতে রক্তক্ষরণ বন্ধ হলেও চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে বিএনপি চেয়ারপারসন। এই অবস্থায় উন্নত চিকিৎসার জন্য 4 ডিসেম্বর লন্ডন নেয়ার কথা থাকলেও এখনও তা নির্ভর করছে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর। শনিবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, বিএনপি চেয়ারপারসনের বর্তমান শারীরিক অবস্থায় দীর্ঘ যাত্রা করে লন্ডন নিতে সায় দেয়নি মেডিকেল বোর্ড। মেডিকেল বোর্ড অত্যন্ত আশাবাদী যে এবারও ওনার যে শারীরিক জটিলতা, এটা থেকে আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হবেন। আর বিদেশে যাওয়ার ব্যাপারে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। চেয়ারপারসনের চিকিৎসায় বিশেষজ্ঞ প্যানেল আন্তরিক চেষ্টা করছে এবং তার পরিবার ও দল অবহিত রয়েছে জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব না ছড়ানোর আহ্বান জানান ডাক্তার জাহিদ। দোয়া প্রার্থনা করেন দেশবাসীর। দয়া করে কেউ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করবেন না। সর্বোচ্চ পর্যায়ে কাতার গভর্নমেন্ট এবং আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার সর্বোচ্চ পর্যায়ে সহযোগিতা আমাদেরকে করছেন। এদিকে শুক্রবার লন্ডন থেকে দেশে আসা পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমানও তত্ত্বাবধান করবেন চিকিৎসা কার্যক্রম। শনিবার দুপুরেও তিনি দেখতে আসেন বেগম খালেদা জিয়াকে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। বেগম জিয়ার সুস্থতা কামনায় রাজশাহীর পুঠিয়ায় একসঙ্গে 3 শতাধিক শিশু হাফেজ 100 বার পবিত্র কোরআন খতম দিচ্ছেন। হবে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল। সারি বেঁধে বসে আছেন শত শত শিশু হাফেজ। একাগ্র চিত্তে পড়ছেন পবিত্র কোরআনের আয়াত। নিষ্পাপ কণ্ঠে একটাই প্রার্থনা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা। রাজশাহীর পুঠিয়ায় 100 বার কোরআন খতমের এই আয়োজনে অংশ নেন উপজেলার 25টি মাদ্রাসা ও এতিমখানার 3 শতাধিক শিশু হাফেজ। বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে বাদ আসর শেষ হয় বিশেষ এই আয়োজন। খালেদা জিয়া যেন সুস্থ হয়ে যায়, আমরা এটা কামনা করি। দোয়া করি যেন আমাদের বিএনপি নেত্রী খালেদা যেন দ্রুত সুস্থ হয়ে যায়। আমাদের এই হাফেজে কোরআনের দোয়ার ওসিলায় তাকে দ্রুত সুস্থতা নিয়ামত দান করে। আমরা এটাই নিয়ে আমরা আজকে আমাদের আয়োজন। শিশুদের আল্লাহ পছন্দ করে, তাদের নিষ্পাপ, তাদের দোয়া আল্লাহ কবুল করবেন, এই আশা থেকে আমরা দেশনেত্রী বেগম খালেদার জন্য এই অনুষ্ঠানে আয়োজন করেছি। আমরা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় কোরআন খতম, সদকা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। বিএনপি ও সহযোগী সংগঠনের এই আয়োজনে অংশ নেন মাদ্রাসা শিক্ষার্থী, হাফিজ সহ সাধারণ মানুষ।
এদিকে বেগম জিয়ার দীর্ঘায়ু কামনায় যশোরে ছিল ফ্রি মেডিকেল ক্যাম্প। ড্যাব জেলা শাখা এবং সদর উপজেলা বিএনপির আয়োজনে স্থানীয় দুটি স্কুল মাঠে 25 জন করে বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের সেবা দেন। বিনামূল্যে দেয়া হয় ওষুধও। এখানে মেডিকেল ক্যাম্প বসাইছে খালেদা সুস্থ কামনায়। এখানে আমরা ডাক্তার দেখাতে এসেছি, আমরাও যেন সুস্থ হতে পারি, খালেদা জিয়ার যেন সুস্থ হতে পারে। আপনারা সবাই এই আশীর্বাদ করবেন। বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীরা দোয়া ও বিশেষ প্রার্থনার আয়োজন করছেন। চন্দ্রা বিশ্বাস, পপি, সময় সংবাদ। যে কোনো সময় দেশে ফিরে নির্বাচনে নেতৃত্ব দেবেন তারেক রহমান। তার দেশে ফেরা নিয়ে গুঞ্জন অকারণ বলছেন বিএনপি নেতারা। তফসিল পেছালে গণতন্ত্রের যাত্রা ব্যাহতের শঙ্কাও দলটির। শনিবার কক্সবাজারের চকরিয়ায় পথসভা করে বিএনপি। কর্মসূচিতে যোগ দেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে জনগণই পাহারা দেবে ভোটের। এই নির্বাচন হবে সারা বিশ্বের মধ্যে স্বীকৃত এবং প্রশংসিত একটি নির্বাচন। এই নির্বাচন জনগণই তার নিজের ভোটের পাহারা দিবে, আর কাউকে লাগবে না। রাজধানীর একটি হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, দেশে ফিরে নির্বাচনের নেতৃত্ব দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তার দেশে ফেরা নিয়ে গুঞ্জন অকারণ বলেও মন্তব্য করেন তিনি। আমরা জানি তারেক রহমান সাহেব আসবেন, সহসা দেশে ফিরবেন। ওনার বাড়িঘর সব প্রায় শেষের দিকে, ওনার অফিসের কাজও প্রায় শেষের দিকে, এবং ওনার বাংলাদেশে যে পরিকল্পনা আছে সবগুলো দলের পক্ষ থেকে, ওনার পক্ষ থেকে আমরা শেষ করে ফেলেছি। সুতরাং উনি যে কোনো সময় বাংলাদেশে আসবেন। এদিন রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, উপযুক্ত সময়ে দেশে ফিরবেন তারেক রহমান। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, তফসিল বিলম্বিত হলে গণতন্ত্রের যাত্রা ব্যাহত হবে। যখন মনে করবেন তিনি তখনই আসবেন এবং জনগণের নেতৃত্ব দিবেন। এইখানে কোনো কুণ্ঠা নেই। সবার প্রস্তুতি সম্পন্ন করার পর দিতে হবে, তাহলে তো গণতন্ত্র দূর আকাশের তারা হয়ে থাকবে, এটা কোনোদিন আর মানুষের কাছে আসবে না। এদিকে রাজধানীর কমলাপুরে বেগম জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া ও মত বিনিময় সভায় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, একটি দল ধর্মকে ব্যবহার করে ভোট চাচ্ছে। এখন মাঠে নামছে জান্নাতের টিকিট নিয়ে, আবার বলে যদি আমরা হেরে যাই তাহলে কোরআন হেরে যাবে। এরা এখন ধর্মকে বিকৃত করে ভোট চাচ্ছে। বিএনপি কখনোই চাঁদাবাজদের প্রশ্রয় দেয় না বলে জানান মির্জা আব্বাস। বিএনপি কখনো চাঁদাবাজদের প্রশ্রয় দেয় নাই। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। ভোটের জন্য মরিয়া দল এখন ভণ্ডুলের চেষ্টায়, এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রশাসনিক কূট চেষ্টা হলে তা রুখে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। সিলেটে বিভাগীয় সমাবেশে নতুন করে ফ্যাসিবাদ ফিরিয়ে আনার চেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দেন জামায়াতসহ ৮ ইসলামী দলের নেতারা। জামায়াত, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন সহ ৮ দলের সপ্তাহব্যাপী বিভাগীয় সমাবেশের পর্দা নামল সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে। শনিবার সকাল থেকেই সমাবেশস্থলে ভিড় করেন ৪ জেলার হাজারো নেতাকর্মী। একে একে মঞ্চে আসেন ৮ দলের শীর্ষ নেতারা। অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে ৮ দল রাজপথে নামতে বাধ্য হয়েছে জানিয়ে নেতারা হুঁশিয়ারি দেন, যারা চাঁদাবাজি, দুর্নীতি আর অপরাধে নিমজ্জিত, আগামী নির্বাচনে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। বলেন, কোনোভাবেই আর ফিরতে দেয়া হবে না ফ্যাসিবাদ। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, নতুন করে একটি দল দেশে ফ্যাসিবাদ ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে। আহ্বান জানান দেশপ্রেমিক এবং ইসলামী সকল দলকে ঐক্যবদ্ধ হবার। এখন তারা ভিন্ন সুরে কেউ কেউ কথা বলতে শুরু করেছে। কেউ যদি আবার চিন্তা করে জনগণের সমর্থন পাবো না, তাহলে ঢাকা ভোটে প্রশাসনিক কূট মাধ্যমে আমরা নির্বাচনের পেড়ে খাইদা করবো, তাদেরকে
7 বিভাগের পর আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান নেতারা। নতুন রাজনৈতিক শক্তিকে জনগণ নিজেদের শক্তি হিসেবে গ্রহণ করবে, সমাবেশে এমনই মন্তব্য করেছেন দলগুলোর শীর্ষ নেতারা। সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ থেকে শফিক মুন্সি, সময় সংবাদ। নির্বাচনে ডিস্টার্ব করলে বাংলাদেশ থেকে ভারতকে লেজ গুটিয়ে পালাতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। একই আয়োজনে শেখ হাসিনাকে দ্রুত ফেরত দিতে নয়াদিল্লির প্রতি আহ্বান জানান দলটির সদস্য সচিব আখতার হোসেন। শনিবার বিকেলে এনসিপির প্রফেশনাল উইংয়ের আত্মপ্রকাশ অনুষ্ঠানে সব কথা বলেন তারা। রাজধানীর বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে জুলাই স্প্রিটে আলোকিত পেশাজীবীদের নতুন সংগঠন ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্সের আত্মপ্রকাশ। রাজনৈতিক অচলাবস্থা, সংস্কার, দুর্নীতি আর পেশাজীবীদের ভূমিকা নিয়ে একে একে বক্তব্য দেন এনসিপির শীর্ষ নেতারা। বাংলাদেশের নির্বাচনে ভারতকে হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, ডিস্টার্ব করলে পরিণতি ভালো হবে না। আমরা কোন দলের কাছে সিট নেগোসিয়েশনের জন্য যাব না ইনশাআল্লাহ। আমরা নিজেরাই দাঁড়াবো। ভারতের প্রতি আমরা বলতে চাই, ইলেকশনে কোনো ডিস্টার্ব করবেন না। যদি ডিস্টার্ব করতে আসেন, এই বাংলাদেশে আপনাদের অনেক ইনভেস্টমেন্ট রয়েছে, আমরা এখনো কিন্তু কিছু বলি নাই, সবকিছু বন্ধ হয়ে যাবে, ল্যান্ড গুটিয়ে পালিয়ে যেতে হবে বাংলাদেশ থেকে। তফসিল ঘোষণা না হতেই বিএনপি জামায়াতের অস্ত্র মহড়ার সমালোচনা করেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। এ সময় দ্রুত শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতের প্রতি আহ্বান জানান তিনি। দুর্ভাগ্যের বিষয়, নির্বাচনের এখন তফসিল ঘোষণা করা হয় নাই, কিন্তু বিএনপি জামাতের মতো দলেরা তারা অস্ত্রের মহড়ায় তারা কে তার থেকে এগিয়ে যাবে সেই প্রতিযোগিতায় তারা লিপ্ত হয়েছে। বাংলাদেশের জনগণকে বিচ্ছিন্ন করে ভারত যে সম্পর্ক করেছিল, সেই সম্পর্কের বাইরে এসে নতুন করে নতুন দিনের মানুষরা যারা আছেন তাদের সাথে যদি সম্পর্ক করতে হয়, তাহলে শেখ হাসিনাকে অবিলম্বে বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে। অনুষ্ঠানে নাভিদ নওরোজ শাহকে আহ্বায়ক ও তৌহিদ হোসেন মজুমদারকে সদস্য সচিব ঘোষণা করে ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্সের কমিটির ঘোষণা দেন আখতার হোসেন। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। ক্ষমতায় যাওয়ার আগেই একটি দল ফ্যাসিবাদের মতো আচরণ করছে বলে অভিযোগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। শনিবার রাজধানীর পুরানা পল্টনে নির্বাচনী পথসভায় একথা বলেন তিনি। এর আগে নির্বাচনী প্রতীক কোদাল মার্কার পক্ষে মিছিল করেন নেতাকর্মীরা। মিছিলটি বিজয়নগর পানির ট্যাঙ্কি থেকে শুরু হয়ে পল্টন মোড়ে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত পথসভায় নেতারা বলেন, এখন পর্যন্ত নির্বাচনের কোনো সুষ্ঠু পরিবেশ তৈরি করতে পারেনি কমিশন। বিভিন্ন দলের প্রার্থীরা অবৈধভাবে কোটি কোটি টাকা ব্যবহার করছে বলেও অভিযোগ করেন বক্তারা। নির্বাচন ঘিরে বিভিন্ন দলের নেতারা চর দখলের মতো মাফিয়াতন্ত্র কায়েম করছে, যা সুষ্ঠু নির্বাচনের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে বলেও মন্তব্য করেন নেতারা। বিভিন্ন দল যারা গণতন্ত্রের কথা বলে, তাদের আচরণও আমরা নানা স্বৈরতান্ত্রিক প্রবণতা আমরা লক্ষ্য করেছি। ক্ষমতা যাওয়ার আগে যদি আপনার এরকম স্বৈরতান্ত্রিক প্রবণতা থাকে, তাহলে এরপরে পার্লামেন্টের পরে পরবর্তী গণতান্ত্রিক অভিযাত্রা আপনারা কি করবেন? কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখছি নির্বাচন কমিশন এবং সরকার নির্বাচনে একটা অবাধ গণতান্ত্রিক পরিবেশ এখনো তারা তৈরি করতে পারেন নাই। গোটা নির্বাচনী তৎপরতায় টাকার খেলা বেড়ে যাওয়ার একটা গুরুতর আশঙ্কা তৈরি করেছে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তী সরকার দায়িত্ব হস্তান্তর করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সকালে রংপুরে এক মতবিনিময় সভায় নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সতর্ক থাকার পরামর্শ দেন উপদেষ্টা। প্রফেসর ইউনূস কিন্তু সবসময় বলছেন যে এটা একটা আদর্শ নির্বাচন হতে হবে, যেটা থেকে কারো কোনো কমপ্লেন থাকবে না, এবং সেক্ষেত্রে আইন শৃঙ্খলাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ যেই ক্যান্ডিডেটের হারার সম্ভাবনা, তিনি কিন্তু সবসময় গন্ডগোল সৃষ্টি করার চেষ্টা করতে পারেন, এটা মনে রাখতে হবে। সেটা মনে রেখেই আমি আশা করি যে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হবে। এ নিয়ে তো চিফ ইলেকশন কমিশনারও মিটিং করছেন এবং স্ট্র্যাটেজি নির্ধারণ হচ্ছে। হোম মিনিস্ট্রির যে অ্যাডভাইজার আছেন আমার বন্ধু, উনিও পরিকল্পনা করছেন। আমি আশা করি যে আমরা সবাই আশা করি যে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হবে এবং আমরা আমাদের দায়িত্ব তাদেরকে বুঝিয়ে দিয়ে চলে যেতে পারবো। পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার মধ্য দিয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক এগিয়ে যাবে, এমন মন্তব্য করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।
রাজধানীর গুলশানে ইন্ডিয়ান কালচার সেন্টারে ভারত বাংলাদেশ মৈত্রী দিবসের অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। বলেন, বাংলাদেশের বিজয় দিবসের 10 দিন আগে স্বীকৃতি দিয়ে কাঁধে কাঁধ রেখে পাশে দাঁড়িয়েছিল ভারত। কেউ একাকী সমৃদ্ধি আনতে পারবে না, তাই পারস্পরিক সম্পর্কের মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। Today our societies and economies are closely linked, so closely that we cannot grow and progress alone. We want to reinforce these interdependencies that can bind us ever closer in a positive and mutually rewarding manner. গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন ও বিস্ফোরণ। রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় একই পরিবারের 7 জন সহ দগ্ধ হন 8 জন। এর মধ্যে আশঙ্কাজনক 4 জন ঢাকা মেডিকেলের বার্নিং ইউনিটে চিকিৎসাধীন। এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গ্যাসের চুলা থেকে বিস্ফোরণে একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ভোরের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে চারপাশ। গ্যাস লাইনের পাইপ ফেটে জমে থাকা গ্যাসে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। দগ্ধ হন শিশু, অন্তঃসত্ত্বা নারী সহ একই পরিবারের 8 জন। আগারগাঁওয়ের শেরেবাংলা নগর এলাকায় টিন শেড ভবনের একটি বাসায় শনিবার ভোরে ঘটে এমন মর্মান্তিক দুর্ঘটনা। বিস্ফোরণে টিনের চাল উড়ে গেছে, পুড়ে গেছে ঘরের আসবাবপত্র, জামাকাপড়। স্থানীয়দের অভিযোগ, সরকারি কলোনির কর্মকর্তা কর্মচারীরা অবৈধভাবে এসব টিনশেড বাসা নির্মাণ করেন। গ্যাস সংযোগও দেওয়া হয় অবৈধ উপায়ে। পাশের মধ্যে চিকটা শুরু হয়, ওই সময় দেখি আগুন দাও দাও করে জ্বলতেছে। কিছু লোকের গায়ে আগুন লাগানো, পুইরা তারা বাইরে যাইতেছে দৌড়ে। পাইপগুলো সব পুরন, যে কোনো সময় এক জায়গায় লিক হয়। লিক হলে আমরা বারবার বলি, তারা কোনো কাজ করে না। শেরেবাংলা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ। লাইনের ওখানে ওরা দেখবে, আর এরা তো আপনার বিস্ফোরণ হয়ে গেছে, ওরা চিকিৎসা হয়ে আসুক, আর আমাদের তারপরে যদি কোনো কমপ্লেন থাকে আমরা তদন্ত করব। বিস্ফোরণের পর দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়। 4 জনের অবস্থা আশঙ্কাজনক, তারা হাসপাতালে চিকিৎসাধীন। বাকি 4 জনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকারও একটি বাসায় গ্যাসের চুলা থেকে বিস্ফোরণে একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আবু সাইদ নিশান, সময় সংবাদ। বারবার ক্ষতিপূরণ দিয়েও আস্থা ফেরেনি পুঁজিবাজারে। তবুও 5 ব্যাংকের পর এবার বন্ধ হতে যাওয়া 9 ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দেওয়ার চিন্তা করছে সরকার। এমন নীতি বহির্ভূত সিদ্ধান্তে সাধারণ মানুষের উপর করের চাপ বাড়বে বলে মনে করেন অর্থনীতি বিশ্লেষকরা। সেলিয়া সুলতানার রিপোর্ট। 2010 সাল ছিল শেয়ার বাজারে সবচেয়ে উত্তেজনার নাম। বাজারের ঊর্ধ্বগতির পারদে তাল মেলাতে মানুষ সম্পদ বন্ধক আর গয়না বিক্রির টাকা নিয়ে আসে পুঁজিবাজারে। শেষ পর্যন্ত সর্বস্ব হারিয়ে পথে বসে অনেক বিনিয়োগকারী। তথ্য বিশ্লেষণে দেখা যায় মোট 16,894 কোটি টাকার মার্জিন ঋণ দেওয়া হয়। মোট ঘাটতি 10,500 কোটি টাকার বেশি। এমন অবস্থায় সমপরিমাণ টাকা প্রণোদনা মডেল চালু করে সরকার। একইভাবে বাজার ফেরাতে 15 বছর পর আবারও শেয়ার বাজারে 5 ব্যাংকের পর বন্ধ হতে যাওয়া ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের সাধারণ বিনিয়োগকারীদেরও ক্ষতিপূরণ দেওয়ার কথা ভাবছে সরকার। অ্যাকাউন্টিং প্রসিডিউর অনুযায়ী এই শেয়ারগুলো জিরো হওয়ার কথা। বাংলাদেশ ব্যাংক সে কাজটাই করেছে। অনেকের কাছে, সাধারণ মানুষের কাছে এটা অমানবিক বলে বিবেচিত হতে পারে, কারণ তারা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাষ্ট্র আবার এই বিষয়টি, সরকার এটাকে অ্যাড্রেস করেছে। একই ঘটনা এনবিএফ এর ক্ষেত্রে ঘটতে পারে। ক্ষতিপূরণের আর্থিক মূল্য যত ক্ষুদ্রই হোক, আর্থিক খাত বিশ্লেষকদের মতে এমন চর্চা শেয়ার বাজার দেখভালের দায়িত্বে থাকা নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলোর ব্যর্থতা চাপা দেয়া। যে কোনো মার্কেট ফল করার পিছনে রেগুলেটরও দায়িত্ব আছে, এবং রেগুলেটর শুড বি পানিশড। শুধুমাত্র ইনভেস্টররা না, শুধুমাত্র কোম্পানি ওনাররা না, ইভেন দ্য রেগুলেটর শুড অলসো বি পানিশড। এবং ওইটা হলে কিন্তু দেখবেন এই সমস্ত জিনিসপত্র কমে যাবে। এনবিএফআই এর অবসায়নের এই পদক্ষেপে সরকারি কোষাগার থেকে অন্তত 10 থেকে 12,000 কোটি টাকা খরচ হবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে ঘাটতি বাজেটের দেশে ক্ষতিপূরণের এই অর্থ দিতে হবে কোনো খাত থেকে কাটছাঁট করে, অথবা কর থেকে, অথবা টাকা ছাপিয়ে, যার মূল্য বৃহৎ অংশের মানুষের যাপিত জীবনে নেতিবাচক প্রভাব ফেলবে। শিক্ষা যেতে পারতো, হেলথে যেতে পারতো, আপনার ডেভেলপমেন্ট বাজেটে যেতে পারতো। এটা তো এই টাকাটা তো একটা ইকোনমিতে কোনো একটার
মানে পাপের শাস্তি সাধারণ জনগণ পাচ্ছে। নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের অবসায়নের আওতায় আসছে ফার্স্ট ফাইন্যান্স, আবিবা ফাইন্যান্স, পিপলস লিজিং, ইন্টারন্যাশনাল লিজিং, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স লিমিটেড, প্রিমিয়ার লিজিং, ফার ইস্ট ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স। এছাড়া আরও 11টি দুর্বল প্রতিষ্ঠান চিহ্নিত করেছে বাংলাদেশ ব্যাংক। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দাম বেড়ে যাওয়ায় পেঁয়াজের বাজার সহনীয় রাখতে কাল থেকে সীমিত আকারে আমদানির অনুমতি দেওয়া হচ্ছে। শনিবার সন্ধ্যায় এই সিদ্ধান্তের কথা জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। জানানো হয়েছে প্রতিদিন 50টি করে আমদানির অনুমতি বা আইপি ইস্যু করা হবে। প্রত্যেক আইপিতে সর্বোচ্চ 30 টন করে পেঁয়াজ আমদানি করা যাবে। যেসব আমদানিকারক 1 আগস্ট থেকে আমদানির অনুমতির আবেদন করেছেন তারাই কেবল আবেদন করতে পারবেন এবং একজন একবারই সুযোগ পাবেন। বিদেশ থেকে চিনি আমদানি বন্ধ রয়েছে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। বলেন, দেশের জমে থাকা চিনি আগে টিসিবির মাধ্যমে বিক্রি করে শেষ করা হবে। সকালে নাটোরে উত্তরা গণভবন পরিদর্শন শেষে তিনি কথা বলেন। এ সময় তিনি জানান, শুধুমাত্র ভর্তুকি দিয়ে চিনি কলগুলো চালানো সম্ভব না। চিনি কলগুলোকে লাভজনক করতে প্রয়োজন অর্থায়ন। সরকারি ও বেসরকারি বিনিয়োগ দিয়ে শিগগিরই চিনি কলগুলো লাভজনক করা হবে। পাশাপাশি অন্যান্য উৎপাদনও বৃদ্ধি করা হবে। এজন্য দেশি উদ্যোক্তাদের সঙ্গে যোগাযোগ চলছে বলেও জানান উপদেষ্টা। বিদেশ থেকে আমদানি করা চিনি আপাতত আমদানি বন্ধ, কারণ বাংলাদেশের চিনি কলের চিনি যা জমা হয়ে আছে এটা আগে বিক্রি হবে। টিসিবির মাধ্যমে আমরা বিক্রি করছি। শুধুমাত্র ভর্তুকি দিয়ে চালানো সম্ভব না। আমাদের এখানে যেটা লাগবে সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট, লোকাল এবং ফরেন। আমরা চেষ্টা করছি আমাদের অল্প সময়ের মধ্যে যেটুকু পারি সেই হিসাবে আমরা যোগাযোগও করেছি। গাজীপুরে ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ গেল বাসের অপেক্ষায় থাকা যাত্রীর। ছিনতাইয়ে বাধা দেয় খুন হন ট্রান্সমিটার কারখানার কর্মী সিদ্দিকুর রহমান। অন্যদিকে যশোরে অভিযানে আটক যুবদল নেতার মৃত্যু হয়েছে। নির্যাতনের অভিযোগ পরিবারের। প্রতিদিনের মতো শনিবার ভোরেও গাজীপুরের টঙ্গী থেকে কেরানীগঞ্জে নিজের অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সিদ্দিকুর রহমান। তবে কে জানতো এই যাত্রাই শেষ। ছিলেন বিআরটি প্রকল্পের উড়াল সেতুর উপর বাসের অপেক্ষায়। এ সময় তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে কয়েকজন ছিনতাইকারী। বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে মারা যান তিনি। কেন এত বড় থানা রাখছেন যে একটা মানুষের সিকিউরিটি দিতে পারেন না 24 ঘন্টা? ছিনতাই ও হত্যার ঘটনায় টঙ্গী পূর্ব থানায় মামলা করেছে নিহতের পরিবার। আমরা গ্রেপ্তার করি, আদালতে সোপর্দ করি। আমরা এমনও ছিনতাইকারী পেয়েছি, একজনেরই আমরা 3-4 পর্যন্ত গ্রেপ্তার করেছি। যশোরে অভিযানে আটক যুবদল নেতা ওয়ালিউর রহমান উজ্জ্বল কারাগারে মৃত্যুবরণ করেছেন। মামলা নথিপত্রে গণপিটুনির কথা উল্লেখ করা হলেও পরিবারের অভিযোগ আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতনে তার মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার অস্ত্রসহ যুবদল নেতা উজ্জ্বল বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন পলাশ, আলম ও রাসেলকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। তানজিল হাসনাত, সময় সংবাদ। খাল দখল, বিল ভরাট আর গায়ে গায়ে বহুতল ভবন নির্মাণ চলছে প্রকাশ্যে। সম্পূর্ণ আইন বিরোধী হলেও ঢাকায় এই অনিয়মই যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এমন বাস্তবতায় রাজুক থাকার পরও নতুন কর্তৃপক্ষ গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। কিন্তু বর্তমান আইনই যেখানে মানা হচ্ছে না, সেখানে নতুন কর্তৃপক্ষ কি পরিস্থিতি বদলাতে পারবে? কতটা কাজে আসবে এই নতুন আইন? এই অবস্থায় নিয়ন্ত্রক সংস্থার জবাবদিহি নিশ্চিতের তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। দেখব আলামিন তুষারের প্রতিবেদন। রাজধানীর খিলগাঁওয়ের বাসিন্দা 100 বছর ছই ছই নবী হোসেন। একসময়ে যে জমিতে ফসল ফলিয়েছেন সেখানে গেল দশকে দাঁড়িয়ে গেছে একের পর এক বহুতল ভবন। বলছিলেন বালু দিয়ে ভরাট করে জলাভূমিতে নির্মিত এসব ভবন কতটা ঝুঁকিপূর্ণ। ভূমিকম্প দাঁড়া দিলে মন থরথরে কাঁপে ভাঙে পড়ে যায়। দানার জমি আছিল, মেশিন লাগাইয়া ডেজার লাগাইয়া একটা সব বোঝা লইছে। জলাধার সংরক্ষণ অথবা ভবন নির্মাণের সব আইনেই খাল, বিল কিংবা ডোবায় ভবন তৈরি অবৈধ। সারা বিশ্বেই জলাভূমিতে বালু ফেলে ভবন নির্মাণে আছে সুনির্দিষ্ট বিধি। তবে বাংলাদেশে এর ব্যত্যয় রোজকার চিত্র। যতই আপনি এখানে ইঞ্জিনিয়ারিং করেন, সেখানে কিন্তু একটা বড় ঝুঁকি থেকে যায়। ভূমিকম্পের সময় ভূমিকম্পের মাত্রা এবং তীব্রতা শুধুমাত্র জলাভূমিতে ভবন হওয়ার কারণে তার তীব্রতা বেশি। এর বাইরেও একই দেয়ালে পাশাপাশি দাঁড়িয়ে পড়া ভবনও হয়তো কেবল এ শহরেই চোখে পড়ে। এসব ঠেকাতে লোকবল সংকটের কথা বলে অসহায়ত্ব প্রকাশ করা রাজুকই আবার সরকারি আবাসন প্রকল্প নির্মাণে ব্যাপক আগ্রহী।
দেশের আইন অনুযায়ী 5 তলার উপরে যে কোনো দুটি ভবনের পাশাপাশি কম করে 2.5 থেকে 3 মিটারের ফাঁকা জায়গা রাখার কথা। তবে নতুন করে তৈরি হওয়া এসব ভবনের কোনোটি সেই নিয়ম মানে না। এমন পরিস্থিতিতে নতুন রাজুক অধ্যাদেশের খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার, যেখানে স্থাপনা ও নির্মাণ কাজের অনুমোদনে আলাদা কর্তৃপক্ষ গঠন ও জমির পুনর্বিন্যাস থেকে শুরু করে জলাশয় ও প্রাকৃতিক জলাধার সুরক্ষার বিধান রাখা হচ্ছে। তবে প্রশ্ন, বিদ্যমান আইনের প্রয়োগে যেখানে ব্যর্থ, সেখানে নতুন কর্তৃপক্ষ আর আইন কতটা কাজে আসবে? রাজুকি তো কাজ করছে না, রাজুকি তো অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়ে গেছে, কোনো মনিটরিং দেখতেছি না আমরা। মূলত হচ্ছে তাদের আগ্রহ এবং দুর্নীতি, এইটাকে যদি আমরা তার মূল যদি আমরা সরাতে না পারি, তাহলে যতই আইনি সংস্কার করা হোক কাজ হবে না। কেবল আইন তৈরি নয়, বরং আইন মানতে বাধ্য করতে নিয়ন্ত্রক সংস্থার সততা ও জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ বিশেষজ্ঞদের। কারা বিল্ডিং কোড না মেনে ভবন বানায়, পুরো বিষয়টা এসে তদন্ত হওয়া উচিত শ্বেতপত্রের মাধ্যমে, যার মাধ্যমে পুরো চক্রটা বেরিয়ে আসবে। মনিটরিং করেন কালকে থেকে, যেন কেউ অবৈধভাবে রাজুকের প্ল্যানের বাইরে যেন কেউ করতে না পারে। যদিও নতুন অধ্যাদেশে প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীদের রাজুকের সঙ্গে সংযুক্ত চুক্তি কিংবা শেয়ারে যুক্ত থাকার নিষেধাজ্ঞা আরোপের বিষয়টিকে ইতিবাচক বলছেন সংশ্লিষ্টরা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। পর্যটনের ভরা মৌসুমেও নীরব সৈকত শহর কক্সবাজার। হোটেল বুকিং নেমেছে 20%। বড়দিন ও ইংরেজি নববর্ষ ঘিরে ঘুরে দাঁড়ানোর আশায় ব্যবসায়ীরা। সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। ডিসেম্বর সমুদ্র সৈকত শহর কক্সবাজারের সবচেয়ে ব্যস্ত সময়, কারণ পর্যটনের ভরা মৌসুম। এ সময় লাখো পর্যটকের মুখর থাকে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। কিন্তু এবছরের চিত্র ভিন্ন। ভরা মৌসুমকে সামনে রেখে লাখ লাখ টাকার বার্মিজ পণ্য মজুত করেছিলেন ব্যবসায়ীরা, কিন্তু পর্যটক না থাকায় ফাঁকা দোকানে বসেই কাটছে সময় তাদের। আমরা ভাড়া মারবো, ভাড়া কিন্তু পাচ্ছি না। পর্যটক কম, ব্যবসা বাণিজ্য খুবই কম চলে, আমাদের গেস্ট খুবই কম, নাই বললেই চলে। তবে আগামী বড়দিন ও ইংরেজি নতুন বর্ষের সুযোগ কাজে লাগাতে প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ীরা। 16 ডিসেম্বর 31 নাইট উপলক্ষে আমাদের প্রচুর পর্যটকের সমাগম করবে। আশা করছি আমরা ভালো একটা ব্যবসা করতে পারবো। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত আবারও ভরে উঠবে পর্যটকের পদচারণায়, এমন আশায় অপেক্ষায় রয়েছেন কক্সবাজারের পর্যটন নির্ভর হাজারো মানুষ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এদিকে যত্রতত্র ময়লা আবর্জনা, পরিত্যক্ত প্লাস্টিক বর্জ্যের কারণে বিপন্ন হয়ে পড়েছে সৌন্দর্যের লীলাভূমি সেন্ট মার্টিন। ক্ষতিগ্রস্ত হচ্ছে দ্বীপের পরিবেশ। সংকট মোকাবিলায় স্বেচ্ছাসেবী সংগঠন কেও ক্রাডং বাংলাদেশ আয়োজন করে 2 দিনের পরিচ্ছন্নতা অভিযান। এতে দ্বীপ থেকে 1850 কেজি বর্জ্য সংগ্রহ করা হয়। বিস্তারিত দেখবেন সুজাউদ্দিন রুবেলের আরও একটি রিপোর্টে। সেন্ট মার্টিন অপরূপ সৌন্দর্যের এক দ্বীপ, যাকে বলা হয় নারিকেল জিঞ্জিরা। নীল আকাশ আর সমুদ্রের নীল জল যেন চুপি চুপি ডাক দেয় ভ্রমণ পিপাসুদের। সমুদ্রের নীল নির্মলতা সবচেয়ে বড় আকর্ষণ সেন্ট মার্টিনের। কিন্তু এই দ্বীপের চারপাশে পড়ে রয়েছে যত্রতত্র ময়লা আবর্জনা। বিশেষ করে বালিয়াড়িতে পড়ে রয়েছে পরিত্যক্ত প্লাস্টিক। তবে দ্বীপের পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক মুক্ত করতে এগিয়ে এসেছে স্বেচ্ছাসেবী সংগঠন কেও ক্রাডং বাংলাদেশ। 2 দিনব্যাপী এই অভিযানে অংশ নেন স্থানীয় জনগণ, বিভিন্ন পেশার মানুষ এবং স্কুল মাদ্রাসার শিক্ষার্থী সহ 450 শতাধিক স্বেচ্ছাসেবক। আমাদের নিজ নিজ জায়গা থেকে সচেতন হওয়া দরকার। আমি যে ময়লাটা নিয়ে আসবো, উই মেক শিওর দ্যাট উই কিপ দ্যাট টু আস, আর আমরা এটা নিয়ে যাতে এখান থেকে যাই। যার যার প্লাস্টিকগুলিতে এতে যদি একটা ব্যাগে করে যদি আমরা মেনল্যান্ডে নিয়ে যাই, তাহলে এটা সবই খুবই ভালো হবে। দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য টিকিয়ে রাখতে নিয়মিত এমন উদ্যোগ অত্যন্ত জরুরি, একমত স্থানীয়রা। তবে সচেতনতা ছাড়া কোনো উদ্যোগই ফলপ্রসূ নয়। তাই দ্বীপে আসা পর্যটকদেরও দায়িত্বশীল আচরণের আহ্বান জানান তারা। দ্বীপ সৌন্দর্য রক্ষা করতে হলে দ্বীপকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। আপনার যে যত্রতত্র প্লাস্টিক বা ময়লা পড়ে আছে, এগুলো আমরা ক্লিন করে নিব নিজ উদ্যোগে। স্বেচ্ছাসেবী সংগঠন কেও ক্রাডংয়ের দাবি, দ্বীপকে রক্ষায় বর্জ্যের থাবা থামাতে সমন্বিত উদ্যোগী হতে পারে একমাত্র সমাধান। আমরা যে ধরনের ডেবরি পাই, সেখানে কোন প্রকারের ডেবরি থাকে সেটার একটা তালিকা করা হয়, যেটা আসলে পরবর্তীকালে এটাকে নিয়ে কাজ করা সম্ভব হয়। কোনো
প্ল্যান করা যায়। দুদিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযানটি শেষ হয় শনিবার বিকেলে। অভিযানে 1850 কেজি বর্জ্য সরিয়ে নেয় স্বেচ্ছাসেবী সংগঠন কেউ কারাডং বাংলাদেশ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বন্য আইন বাস্তবায়ন ও বন দখলদারদের বিরুদ্ধে সরকার শক্ত অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার সকালে আগারগাঁওয়ের বন ভবনে স্বেচ্ছাসেবক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। চলন বিলকে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে নিয়ে তা রক্ষায় কাজ চলছে বলেও জানান তিনি। এ সময় জবি বিল সহ 6টি নতুন এলাকা সংরক্ষিত ঘোষণার প্রায় দ্বার প্রান্তে বন মন্ত্রণালয় চলে এসেছে বলে জানান উপদেষ্টা। এ সময় সারা দেশের 64 বন্যপ্রাণী কর্মীকে স্বীকৃতি দেওয়া হবে বলে জানান রিজওয়ানা হাসান। চলন বিল নিয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে একটা কাজ শুরু হয়েছে যে পানির উন্নয়ন বোর্ডের কোন কোন স্থাপনার কারণে চলন বিলের বিলগুলো মরে যাচ্ছে সেগুলো চিহ্নিত করব। আমার পর্যায় পর্যন্ত চিহ্নিত হবে, তারপরে অপসারণের কাজটা করতে হবে। বন্যপ্রাণী কয়টা মানুষ হত্যা করেছে এটার হিসাব নিলেই দেখবেন যে তাদের অসহায়ত্ব অনেক বেশি। নতুন বাংলাদেশ গড়তে হলেও মহান মুক্তিযুদ্ধে ও জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের অবদানকে স্বীকৃতি দিতে হবে। শনিবার সকালে রাজধানীর কাকরাইলে বাংলাদেশ স্কাউটসের সদর দফতরে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলেন শিক্ষা উপদেষ্টা সিয়ার আবরার। জুলাই অভ্যুত্থানে স্কাউটের অবদানকে তুলে ধরেন তিনি। এ সময় তরুণদের পরিবর্তন ও অগ্রগতির সৈনিক বলে মন্তব্য করেন সিয়ার আবরার। আমরা বলি যে আমরা নতুন দেশ আমরা গড়ে তুলব এবং এই গড়ে তোলার সেই পথের পাথেই হচ্ছে মহান মুক্তিযুদ্ধে যারা তাদের জীবন দিয়েছেন, যারা আহত হয়েছেন, যারা সম্ভ্রম হারা হয়েছেন, একই সাথে সাথে যে গণ অভ্যুত্থান যেটা গত বছর যেটা হয়েছে সেখানে যারা প্রাণ দিয়েছেন, আহত হয়েছেন, তাদের যে অবদান তাকে ডিউলি অ্যাকনলেজ করা। অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2025-26 শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা। এবার প্রতি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন 33 জন শিক্ষার্থী। প্রশ্ন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া শিক্ষার্থীদের কণ্ঠে। আর আদালতের নির্দেশনা অনুযায়ী পোষ্য কোটার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান উপাচার্য। উচ্চ মাধ্যমিক শেষে উচ্চশিক্ষার স্বপ্ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে শনিবার ক্যাম্পাসে শিক্ষার্থীর ঢল। এবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ চট্টগ্রাম, রাজশাহী, খুলনা এবং রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ মোট 5 বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয় পরীক্ষা। এই ইউনিটের 1050টি আসনের বিপরীতে আবেদন করেন 34,062 জন ভর্তি ইচ্ছুক। প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন 33 জন পরীক্ষার্থী। পরীক্ষা শেষে বের হয়ে প্রশ্ন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান শিক্ষার্থীরা। অ্যাকাউন্টিং রিটেনও হার্ড হয়েছে, আবার এমসিকিউটাও হার্ড হয়েছে। প্রিপারেশন অনুযায়ী পরীক্ষা একটু খারাপ হয়েছে, মানে কোয়েশ্চেনটা একটু হার্ড। ভালো লাগার পার্টের মধ্যে ইংলিশটা ভালো লাগছে, বাংলাও ঠিক ছিল। স্ট্যান্ডার্ড ছিল, বলবো না একদম সহজ ছিল, একদম কঠিন ছিল। যেহেতু আমার প্রিপারেশন অত বেশি ছিল না, তাও মোটামুটি দিয়েছি। ট্রাস্ট মি, আমি কখনো ভাবিনি এত ইজি আসবে। প্রশ্ন অনেক সহজ ছিল, খালি ইংলিশটা নিয়ে একটু টেনশনে আছে। এদিকে পরীক্ষা চলাকালে ব্যবসায় শিক্ষা অনুষদ কেন্দ্র পরিদর্শনে আসেন উপাচার্য ও প্রক্টর। পরে উপাচার্য সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, পোষ্য কোটা নিয়ে আদালত যে নির্দেশনা দেবে তার আলোকেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে। আমরা সবাই মেধার পক্ষে এবং এই পোষ্য কোটার বিষয়টি নিয়ে আদালতে একটি মামলা আছে। মাননীয় আদালতের যে কোনো গাইডেন্স, নির্দেশনা এবং তার রায় শিরোধার্য। আগামী 13 ডিসেম্বর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, আর বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা হবে 20 ডিসেম্বর। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় দেশের বাইরের খবর। মিয়ানমারের সাগাইং অঞ্চলের তাবাইনে সেনাবাহিনীর বোমা হামলায় অন্তত 18 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 20 জন। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে চালানো এই হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয় আশেপাশের বাড়িঘর। হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি জান্তা সরকার। এদিকে মিয়ানমার সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে চলা সংঘর্ষের সময় থাইল্যান্ডের ভূখণ্ডে গোলার আঘাতে 2 জন আহত হয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় মিয়ানমারের সাগাইং অঞ্চলের তাবাইন শহরে পরপর 2টি বোমা হামলা চালায় দেশটির সেনাবাহিনী। স্থানীয় প্রশাসনের বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, একটি ব্যস্ত চায়ের দোকানে টিভিতে বক্সিং ম্যাচ খেলা দেখার সময় বিমান হামলা চালানো হয়। এতে হতাহত হন অনেকে। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান কয়েকজন। জান্তা বাহিনীর ভয়াবহ এই হামলায় প্রাণহানির পাশাপাশি ধ্বংস হয়ে গেছে আশপাশের বাড়িঘর। প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানের শব্দ শোনার সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন বহু মানুষ। নিহতদের অনেককে শনাক্ত করা সম্ভব হয়নি বলেও জানান তারা, যদিও হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি জান্তা সরকার। এদিকে মিয়ানমার সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে চলা সংঘাতের সময় থাইল্যান্ডের ভূখণ্ডে গোলার আঘাতে কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে থাই সরকার। শনিবার থাই চিফ অব ডিফেন্স জানান, মিয়ানমারের সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে চলা লড়াইয়ে নিক্ষিপ্ত গোলা ভুল গতিপথে ছুটে থাই ভূখণ্ডে পড়েছে বলে প্রাথমিক প্রতিবেদনে নিশ্চিত হওয়া গেছে। ঘটনাটি শনাক্তের পর সীমান্তে অবস্থানরত ইউনিটগুলোকে তাৎক্ষণিকভাবে সতর্ক করা হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকার ঝুঁকিপূর্ণ গ্রামগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ারও প্রস্তুতি শুরু হয়েছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। জন্মসূত্রে নাগরিকত্ব চ্যালেঞ্জ করা ঐতিহাসিক মামলার শুনানি করতে সম্মত হয়েছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। ট্রাম্পের নির্বাহী আদেশ আটকে থাকায় এখন আদালতের রায় ঠিক করবে যুক্তরাষ্ট্রে জন্ম নিলে নাগরিকত্ব মিলবে কিনা। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর প্রথম দিনেই জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলেই নাগরিকত্ব দিতে রাজি নন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সংক্রান্ত নির্বাহী আদেশে চ্যালেঞ্জ করা মামলার শুনানিতে সম্মতি দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার প্রথম দিনেই জন্মসূত্রের নাগরিকত্ব বাতিলের নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প, কিন্তু সংবিধান লঙ্ঘনের অভিযোগে আদেশটি আটকে দেন বিচারিক আদালত। এখন সুপ্রিম কোর্টই নির্ধারণ করবেন যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া অভিবাসী বাবা মায়ের সন্তানরা আগের মতো সক্রিয়ভাবে নাগরিকত্ব পাবে কিনা। প্রায় 160 বছর ধরে মার্কিন সংবিধানের 14তম সংশোধনী বলছে, যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী সকলেই যারা এখানকার বিচার ব্যবস্থার আওতায় তারা মার্কিন নাগরিক। ব্যতিক্রম শুধু কূটনীতিক ও বিদেশি সামরিক সদস্যদের সন্তানদের জন্য। ট্রাম্পের আদেশ ছিল অনুমোদন ছাড়া অভিবাসী ও অস্থায়ী ভিসাধারীদের দেশে জন্ম নেয়া সন্তানদের নাগরিকত্ব দেয়া হবে না, কিন্তু একের পর এক ফেডারেল আদালত সিদ্ধান্তটি সংবিধানের পরিপন্থী বলে রায় দেন। দুটি সার্কিট কোর্টও আদেশ কার্যকর হওয়া ঠেকাতে স্থগিতাদেশ বহাল রাখেন। পরে ট্রাম্প আপিল করলে সুপ্রিম কোর্ট জানান, স্থগিতাদেশ দেয়ার এখতিয়ার নেই বিচারিক আদালতের। এখন সরকার ও মামলার বাদী অভিবাসী বাবা মা ও তাদের নবজাতকদের মধ্যে মৌখিক শুনানির তারিখ নির্ধারণ করবেন সুপ্রিম কোর্ট। রায় যদি ট্রাম্পের অবস্থানকে সমর্থন করে তাহলে যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব শেষ হয়ে যেতে পারে, আর যদি বাদীদের পক্ষে যায় তাহলে বৈধ অবৈধ অবস্থান নির্বিশেষে জন্মসূত্রে নাগরিকত্ব বহাল থাকবে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ভারতের কলকাতায় বাবরি মসজিদের আদলে একটি মসজিদ নির্মাণের উদ্যোগকে কেন্দ্র করে সেখানে রাজনৈতিক তর্ক বিতর্ক প্রবল হয়ে উঠেছে। বলা হচ্ছে, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগেই ধর্মীয় মেরুকরণের রাজনীতি প্রকাশ্যে এলো। কলকাতা থেকে সুব্রত আচার্য জানাচ্ছেন বিস্তারিত। 6 ডিসেম্বর ভাঙা হয়েছিল ঐতিহাসিক বাবরি মসজিদ। 33 বছর ধরে চলমান সেই বিতর্কের আগুনে নতুন সংযোজন ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রেজিনগরে বাবরি মসজিদের আদলে একটি মসজিদ নির্মাণের প্রস্তুতি। শনিবার সেই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে রাজ্যের প্রায় সব জেলা থেকে বিপুল সংখ্যক মুসলিম সমবেত হন। অনেকের হাতে সেই ভিত্তিপ্রস্তর তৈরির জন্য ইট দেখা গেছে। এমনকি উদ্বোধনী অনুষ্ঠানে তৃণমূল বিজেপিকে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন দল থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির। তৃণমূল এই দিনটিকে সংহতি দিবস হিসেবে উদযাপন করেছে। কলকাতার মেয়র রোডে আয়োজিত সভায় এদিন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম নাম না করে বাবরি মসজিদের আদলে মসজিদ নির্মাণ করায় হুমায়ুনের সমালোচনা করেন। তৃণমূল কংগ্রেসের ঝান্ডা নিয়ে এগিয়ে নিয়ে বলে, আমি হিন্দু না মুসলমান।
থেমে থাকেনি বিজেপিও। তৃণমূলকে খোঁচা দিয়ে মন্তব্য করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীও। হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সবাই ভাই ভাই, একসাথে এগোতে চাই, ভারতবর্ষ এক থাকতে চাই, সেটাই ভারতবর্ষের শক্তি। বাবরের নাম নিয়ে আমাদের আপত্তি আছে। আজকে প্রমাণ হয়ে গেল মমতা ব্যানার্জি কত বড় দূষণবাজ, কত বড় হিন্দু বিরোধী, কত বড় ভারতীয় সংস্কৃতির বিরোধী। তৃণমূল কংগ্রেস দীঘায় এর আগে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করেছে। নিউ টাউনে দুর্গা মন্দির করার কথা রয়েছে। উত্তরবঙ্গেও বেশ কয়েকটি মন্দির তৈরির ঘোষণা দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের আগে প্রধান দুটি দলের মূল এজেন্ডা ধর্মকে কেন্দ্র করে ভোটারদের নিজ দলে ভেড়ানো, আর সেই এজেন্ডায় রাজনৈতিক দলগুলো নিজেদের মতো করে প্রচারণা, মন্দির মসজিদ নির্মাণ করে চলেছে। তবে শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্যবাসী ধর্মীয় মেরুকরণে ভাগ হন কিনা সেটা বোঝা যাবে বিধানসভার ফল প্রকাশের পর। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। স্বাধীনতার 108তম দিবস উদযাপন করেছে ফিনল্যান্ড। পৃথিবীর সবচেয়ে সুখী দেশটির স্বাধীনতার ইতিহাস খুব একটা সুখকর ছিল না। সুইডিশ শাসন থেকে রাশিয়ার সাম্রাজ্য, তারপর যুদ্ধের কঠিন সময়, সব পেরিয়ে দেশটি আজ শান্তি আর স্থিতিশীলতার প্রতীক। ফিনল্যান্ড থেকে মহিউদ্দিন মধুর বিশেষ রিপোর্ট। ফিনল্যান্ডের গ্রামীণ উৎসবে ঐতিহ্যবাহী কানসান তানসি বা লোকনৃত্যের পরিবেশন। স্বাধীনতা দিবস ও গ্রীষ্মকালীন উৎসবের অন্যতম আকর্ষণ এই লোকনৃত্য। 1800 দশকের শেষ ভাগ থেকে নিজেদের ভাষা, গান, লোকসংস্কৃতি আর লোকনৃত্যকে জাতীয় পরিচয়ের অংশ হিসেবে জোর দিতে শুরু করে ফিনল্যান্ড। তখন মনে করা হতো ফিনিশ সংস্কৃতির আলাদা পরিচয়ই স্বাধীনতার ভিত তৈরি করবে। ফিনল্যান্ডের স্বাধীনতা ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর একটি ইয়েগার মুভমেন্ট। প্রথম বিশ্বযুদ্ধের সময় 1915 সালে হয় সেই আন্দোলন। রাশিয়ার সাম্রাজ্য থেকে মুক্তি পেতে গোপনে জার্মানি গিয়ে সামরিক প্রশিক্ষণ নেন প্রায় 2000 তরুণ ফিনিশ। 1917 সালে স্বাধীনতা ঘোষণা করে ফিনল্যান্ড। 1918 সালে স্বাধীনতার পক্ষের হোয়াইট বাহিনী বনাম রাশিয়ার ভলশেভিকদের সমর্থন পুষ্ট রেড বাহিনীর মধ্যে শুরু হয় গৃহযুদ্ধ। জার্মানিতে প্রশিক্ষণ নেয়া ইয়েগার বাহিনীর নেতৃত্বে হোয়াইট বাহিনী জয়লাভ করে। দেশের স্বাধীনতার পেছনে বড় ভূমিকা রাখা একজন ইয়েগার বাহিনীর গুন্নার এমিল ভডহেডজেন। তিনি ছিলেন লেফটেন্যান্ট কর্নেল। যুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ ক্রস অফ লিবার্টি পদক এবং নাইট উপাধিতে ভূষিত হন। গুন্নারের নাতি কাইভন হেরজেন সময় সংবাদের কাছে তুলে ধরেন তার দাদার বীরত্ব গাথা। এটা আমার দাদা গুন্নার এমিল ভন হেডজেন। ফিনল্যান্ডের স্বাধীনতার জন্য লড়াই সংগ্রাম করেছেন কিশোর বয়স থেকে। প্রথম বিশ্বযুদ্ধের সময় তিনি জার্মানিতে সামরিক প্রশিক্ষণ নিয়েছিলেন। পরে গৃহযুদ্ধে অংশ নিয়ে পূর্ণাঙ্গ স্বাধীনতা আনেন। হোয়াইট আর্মিতে মেজর পদে ছিলেন। ফিনল্যান্ডের স্বাধীনতার সময় দাদার সেই সাহস আর অবদানে আমি স্বাভাবিকভাবেই গর্বিত, অনুপ্রাণিত। 1917 সালে রাশিয়ার ভলশেভিক বিপ্লব সাম্রাজ্যকে দুর্বল করে। সেই সুযোগেই ফিনল্যান্ডের পার্লামেন্ট 6 ডিসেম্বর স্বাধীনতা ঘোষণা করে। একই বছর রাশিয়া সেই স্বাধীনতা স্বীকৃতি দেয়। পরবর্তী কয়েক দশকের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি, অর্থনীতি সব ক্ষেত্রে এগিয়েছে দেশটি। 100 বছরের মধ্যে পৃথিবীর সবচেয়ে সুখী দেশ এবং কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে রূপান্তর লাভ করেছে। হুইভা ইটসেনাইসুস পাইভা সুওমি। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। কুয়েতে আত্মপ্রকাশ করেছে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স কমিটি। প্রবাসীদের সামাজিক অধিকার, সহায়তা এবং ইতিবাচক বৈশ্বিক উপস্থাপনাকে লক্ষ্য করে সংগঠনটি নতুন অঙ্গীকারে কার্যক্রম শুরু করেছে। স্থানীয় সময় শুক্রবার জেলিব আল শুয়েখে নতুন কমিটির পরিচিতি ও সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। একটি অরাজনৈতিক ও সামাজিক সংগঠন হিসেবে বিশ্বের 40টি দেশে সক্রিয় এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স। সংগঠনের আহ্বায়ক মেহেদি হাসান সহ নেতারা জানান, বাংলাদেশি প্রবাসীদের কল্যাণে সামাজিক অধিকার, সহায়তা এবং মানবিক সেবার প্রত্যয় নিয়েই এই নতুন সূচনা।
খেলার খবর, বিপিএল এর আগে জাতীয় দলের ব্যাটারদের স্কিল উন্নতির দিকে বিশেষ নজর টিম ম্যানেজমেন্টের। বিশ্বকাপের আগে ফাঁকা সময়ে পর্যায়ক্রমে চলবে এই কার্যক্রম, জানিয়েছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। বছর জুড়ে টি-20 দলের পারফরমেন্সে কিছুটা সন্তুষ্ট হলেও ওয়ানডেতে নিয়মিত সিরিজ না থাকায় খুব বেশি উন্নতি হয়নি বলেও মত তার। বিপিএল চলাকালীন বিশ্বকাপ বিবেচনায় ক্রিকেটারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিষয়টি বিসিবি পর্যবেক্ষণ করবে বলেও জানান সালাউদ্দিন। আন্তর্জাতিক ব্যস্ততা না থাকায় বিপিএল পর্যন্ত কিছুটা বিশ্রামের সুযোগ ক্রিকেটারদের, তবে টিম ম্যানেজমেন্ট নিয়েছে ভিন্ন পরিকল্পনা। সামনে বিশ্বকাপ, তাই সময়টা কাজে লাগাতে চান ক্রিকেটারদের স্কিল উন্নয়নে। একাডেমি মাঠে তানজিদ তামিম, পারভেজ ইমনদের নিয়ে ব্যস্ততা কোচিং প্যানেলের। ফিল সিমন্স, মোহাম্মদ সালাউদ্দিন আর মোহাম্মদ আশরাফুল কাজ করেছেন তাদের নিয়ে। মূলত হাফ শটগুলোকে কিভাবে বাউন্ডারি পার করা যায় সেই বিষয়গুলো নিয়েই দেয়া হচ্ছে বিশেষ গুরুত্ব। আপনারা অনেক সময় বলেন যে আমরা আসলে আমাদের স্কিলের ঘাটতি আছে, তো ওইটা করারও আসলে আমরা কোনো সময় পাই না, কারণ এত ইন্টারন্যাশনাল শিডিউল থাকে, ছেলেদের খেলা থাকে, তো ওগুলো ইমপ্রুভ করার আসলে আমরা সুযোগ পাই না। তো এরকম একটা যেহেতু সুযোগ পেয়েছি, যত আরেকটু বেটার যদি স্কিল হতে পারে, কারণ স্পেশালি আমরা টি-20তে আমাদের যেসব লাগবে। দেখতে দেখতে আরও একটা বছর শেষ। 3 ফরম্যাটে কেমন কাটলো টাইগারদের 2025 সাল? সিনিয়র সহকারী কোচের মূল্যায়নে পাস মার্ক পাচ্ছে টি-20। ওয়ানডেতে ভালো না করার একটা ব্যাখ্যাও দিয়েছেন সালাউদ্দিন। টি-20 আসলে আমাদের প্রোগ্রেসটা আমরা যেভাবে করতে চেয়েছি হয়তো মোটামুটি কাছাকাছি পৌঁছেছি, বাট একেবারে বলবো না যে আমরা অনেক সাফল্য পেয়ে গেছি, বা যতটুকুই সাফল্য আসছে এটা টি-20 থেকেই আসছে, কারণ আমরা এটা রেগুলার সিরিজ খেলেছি একটার পর একটা, এবং একটা প্ল্যান অনুযায়ী আমরা এগিয়েছি। ওয়ার্ল্ড কাপের প্ল্যান করে আমরা এগিয়েছি। টেস্ট টিম আমাদের বরাবরই আমাদের একটু এক্সপিরিয়েন্স বেটার আছে, এবং এটাও একটা ভালো অবস্থায় আছে। আমি মনে করি যে এটারও আমরা দিনকে দিন আমরা ইমপ্রুভমেন্ট করতেছি। ওয়ানডেটা আমরা অনেক দিন পর সিরিজ খেলতেছি, ওইটা রেজাল্ট আসছে না, এবং সেই সাথে আমি যদি বলি যে আমাদের ধরেন 4-5 যারা ছিল তারা অনেক দিন ওয়ানডে ক্রিকেট খেলেছে, এবং ওই জায়গাটা আমাদের আসলে ফিল আপ করতে হলে তো আমাদের একটু সময় দিতে হবে। বিপিএল শেষ করেই টি-20 বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ, তাই ক্রিকেটারদের ইনজুরি ম্যানেজমেন্ট নিয়ে বিশেষ নজর বোর্ডের। বিপিএল খেললেও বিসিবি ট্রেনার পর্যবেক্ষণ করবেন ক্রিকেটারদের উপর। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট আমাদের যেহেতু ট্রেনার আছে, আমরা সবসময় মেজর করি। এর আগে বিপিএল এর সময় কিন্তু আমাদের ট্রেনারদের ইফতি যে ছিল, সে কিন্তু সবসময় মনিটর করছে কীভাবে ওয়ার্কলোডটা হচ্ছে, এবং ছেলেরা এখন আগের থেকে অনেক ম্যাচিউর। স্পেশালি আমাদের সাথে যেসব ছেলেরা আছে তারা কিন্তু নিজেদের ওয়ার্কলোড বলেন, ফুড হ্যাবিট বলেন, তারা কিন্তু অনেক আগের থেকে নিজেরাই অনেক আপগ্রেড। বিশ্বকাপের দল ঘোষণার আগে বিবেচনা করা হবে বিপিএলে ক্রিকেটারদের পারফরমেন্সও, তাই এই সুযোগটা ভালোভাবে কাজে লাগাবেন ক্রিকেটাররা, বিশ্বাস সালাউদ্দিনের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ জাতীয় দলে বর্তমানে 6 কোচ। ড্রেসিং রুমে এত কোচ কেন, উত্তরটা খুঁজছেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। আশরাফুল ব্যাটিং কোচ হওয়ার পর দলে সালাউদ্দিনের রোলটা কি, সেটাও জানতে চান তিনি। এছাড়া সিনিয়র সহকারী কোচকে নিয়ে যে বিতর্ক হচ্ছে, সেটার জন্য সালাউদ্দিন নয়, ফিল সিমন্সকে প্রশ্নের মুখোমুখি করতে বললেন সুজন। তবে টিমে কোনো গ্রুপিং আছে সেটা বিশ্বাস করেন না সাবেক অধিনায়ক। বিশ্বকাপের আগে কোচ ক্যাপ্টেনকে নিজেদের সিদ্ধান্তের উপর বিশ্বাস রাখার পরামর্শ সুজনের। কি হবে এখানে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আমি এটা আমি বিশ্বাস করি না ন্যাশনাল টিমে। স্পিনে মুশতাক আহমেদ, পেস বোলিংয়ে শন টেইট, ফিল্ডিংটা দেখেন জেমস পেমেন্ট। টানা ব্যর্থতায় ব্যাটিং কোচের দায়িত্বটাও বিসিবি তুলে দেয় আশরাফুলের কাঁধে। অভিমানে সরে যাওয়ার ঘোষণা দেওয়ার পর আবারও শপথে ফিরেছেন সালাউদ্দিন। তবে প্রশ্ন, দলে তিনি করবেনটা কি? পরিকল্পনা আর সব ডিপার্টমেন্টের কাজ দেখার জন্য তো হেড কোচ ফিল সিমন্স নিজেই আছেন। 5 জন কোচের কি প্রয়োজনীয়তা আছে, মানে সালাউদ্দিন আর সিমন্সের কি কাজটা থাকবে আসলে? সিমন্স একটা হেড কোচ হিসেবে আমব্রেলার মতন কাজ করবেন, প্ল্যানিং করবেন, এই করবেন, হয়তো বা সালাউদ্দিন তাকে অ্যাসিস্ট করবেন এইসব ব্যাপারে। কিন্তু এখন আপনি স্পেসিফিক্যালি বলে দিয়েছেন আশরাফুল ইজ ব্যাটিং কোচ, তো সালাউদ্দিন তো ব্যাটিং দেওয়ার চিন্তা নাই ওর। বোলিং কোচ হিসেবে আপনার শন টেইট কাজ করবে। সালাউদ্দিনের রোলটা কী হবে এখানে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। একাদশে অতিমাত্রায় হস্তক্ষেপ, অফ ফর্মে থাকা জাকেরকে বারবার সুযোগ দেয়া, দলের মধ্যে গ্রুপিং করার অভিযোগও ওঠে সালাউদ্দিনের বিরুদ্ধে। তবে হেড কোচ থাকতে এসব বিষয়ে কেন সালাউদ্দিনকে দায়ী করা হচ্ছে সে প্রশ্ন সুজনের। জাকেরের ছন্দ হারানোর কারণটা এশিয়া কাপের ক্যাপ্টেন্সি। প্রশ্নগুলো সব করা উচিত ফিল সিমন্সকে, নট সালাউদ্দিন। মানে সালাউদ্দিন কেন ডিসিশন মেকিং করবে? সালাউদ্দিন তো হেড কোচ না,
ওর অবশ্যই দায়িত্ব আছে, বাট নট বিফোর সিমন্স। সালাউদ্দিনকে ব্লেম করছে, সালাউদ্দিন সেই ব্লেমগুলো নিচ্ছে, এটাও আমি ভালো লাগেনি জিনিসটা। যখন এগুলো হবে তখন সিমন্সকেই প্রশ্ন করা উচিত। জাকির ইজ দ্য গুড ক্রিকেট ম্যান্ডেট। আমি বলছি যে ক্যাপ্টেন তো অন্যায়, বাট আমার যে যেখানে তাসকিনরা আছে, সিনিয়র প্লেয়ার আছে, আমার মনে হয় এই প্রেশারটা যখন জাকির এমনি আন্ডার প্রেশার রান করতে পারছিল না, তখন এই বাড়তি প্রেশারটা ওকে দেওয়াটা আমার মনে হয় একদম ঠিক হয়নি। আমি এটাও বলি যে হোম সিরিজে জাকিরকে এত বেশি খেলানো উচিত হয়নি আমার মনে হয়। নাকের ডগায় বিশ্বকাপ, উইন্ডিজ সিরিজে হোয়াইট ওয়াশের ক্ষতটা আয়ারল্যান্ড সিরিজ দিয়ে মিটিয়েছে লিটন বাহিনী। তবে সিরিজ শুরুর আগে লিপো লিটনের মন্তব্য জন্ম দিয়েছে আলোচনার। ঘরের খবর প্রকাশ্যে আনায় সুজনের কাঠগড়ায় দুজনই। টিম ম্যানেজমেন্টকে পরামর্শ দিলেন নিজেদের সিদ্ধান্তের ওপর বিশ্বাস রাখার। ঘরের কথাটা আমি বাইরে কেন লিক করবো, দ্যাটস ভেরি আমি মনে করি এটা কোনো প্রফেশনালের মধ্যে পড়ে। আমি সেটাও লিটনেরও দোষ দিব, লিটনেরও এটা করাটা উচিত হয়নি, এবং লিউয়ের আবার রিয়াক্ট দেখাটাও আমার মনে হয় নট রাইট। পাঁচ পর্যন্ত আমি দেখি না কোনো প্রবলেম দেখি না। নাম্বার 6 পজিশনটা একটা ফিক্স করতে হবে। ইউ হ্যাভ টু ট্রাস্ট উইথ সামবাডি। সোহান 2টা ম্যাচে রান্না করলে যদি আপনি বলেন সোহানকে সরাও, সোহানকে সরাই দেয়, তো ইউ হ্যাভ টু ট্রাস্ট ইউর প্লেয়ার অ্যান্ড ইউ হ্যাভ টু ট্রাস্ট ইউর কোচ অ্যান্ড ক্যাপ্টেন। আমাদের যা রিসোর্স আছে, আমাদেরকে এই রিসোর্সের মধ্যে উই হ্যাভ টু ফাইট। বিশ্বকাপের আগে নেই আর কোনো আন্তর্জাতিক সিরিজ। বিপিএলই সারতে হবে সব ধরনের প্রস্তুতি। তবে সুজনের মতে তার জন্য প্রয়োজন স্পোর্টিং উইকেট। ডিপেন্ড করে সব উইকেটের উপরে। আইসিসির উইকেটটা সবই ব্যাটসম্যান ফ্রেন্ডলি উইকেট হয়। ওই ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট যদি হয় তাহলে আমার মনে হয় যে ইটস পসিবল। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এই মুহূর্তে বেগম জিয়াকে বিদেশ নেয়ার অবস্থা নেই। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত পেলে ব্যবস্থা। শাশুড়ির পাশে জুবাইদা। দেশে ফিরে নির্বাচনে নেতৃত্ব দেবেন তারেক রহমান। ভোটের জন্য মরিয়া দল এখন ভন্ডুলের চেষ্টায়। প্রশাসনিক কুড়পায় তারা রুখে দেওয়ার হুঁশিয়ারি জামাতের। নতুন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের ডাক ইসলামী দলগুলোর। এবং নির্বাচনে ডিস্টার্ব করলে বাংলাদেশ থেকে লেজ গুটিয়ে পালাতে হবে ভারতকে। দ্রুত শেখ হাসিনাকে ফেরত দেওয়ার আহ্বান এনসিপির। বিএনপি জামাতের অস্ত্র মহড়ার সমালোচনা। এ ছিল প্রবাসী সময়। সঙ্গেই থাকুন সময়ের।